ছোটবেলায় মিলাদে গেলে এই মিষ্টিটা আমার খুবই ভালো লাগতো, কারণ এটা আমার খুব পছন্দের ছিল। মিষ্টির বক্সে যেন এই মিষ্টিটাই আমার প্রধান আকর্ষণ ছিল। তো সেই মিষ্টির রোমন্থন করতে গিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি বালুশাহী মিষ্টির রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি আজকে বালুশাহী মিষ্টির রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে যারা নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডা ব্যবহার করেছি। এবার এই শুকনো উপকরণটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মিষ্টিতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। যদি আপনাদের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে বাটার কিংবা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো আসে ঘি দিলে। তো এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ ঘিটা দেয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ময়দার সাথে এই ঘিটা ভালোভাবে মিক্স হয়ে এই ডোটা ভালোভাবে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এ পর্যায়ে বুঝতে হবে যে মিষ্টির এই ডোটা মাখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি মুট করে নিচ্ছি। একটা মুট করার পরে একটা মোয়া তৈরি হচ্ছে, আর সেটাকে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে একদম ডোটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি টক দই দিয়ে দিব প্রায় 5 টেবিল চামচ পরিমাণ। এখানে প্রথমে আমি অল্প দিয়ে নিচ্ছি, পুরোটা একসাথে দিতে যাবেন না, কারণ মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এর কনসিস্টেন্সিটা আসলে কেমন দরকার। একসাথে দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অল্প পরিমাণ দিবেন আর অল্প অল্প করে মাখাবেন। আর মাখানোর সময় অবশ্যই ডোলে মাখানো যাবে না, এটাকে আলতো করে মাখাতে হবে যেন একদম নরম একটা ডো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি বাকি যে দইটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে আমি কিন্তু খুব জোরে মাখছি না, সেটাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। তো আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখতে পাবেন যে এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে নরম। তবে ডোটাকে এমনভাবে মাখা যাবে না যে টেক্সচারটা বোঝা যায় না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলতো করে মেখে এখন রেখে দিব রেস্টে প্রায় 30 মিনিটের জন্য। আর ডোটা দেখতে পাচ্ছেন টান দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর শক্ত মনে হচ্ছে। তো এভাবেই আমি রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি প্রায় আধা ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নরম অবস্থায় আছে, খুব বেশি শক্ত হয়ে যায়নি। তবে এটাকে এখন আমি কিছুক্ষণ মেখে নিব। তবে আমি কিভাবে মাখছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। এটাকে কিন্তু খুব জোরে মাখা যাবে না, হালকা হাতে প্রেস করে করে এটাকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ফোল্ড করে করে আমি মেখে নিচ্ছি, যাতে করে এই মিষ্টিটা যখন তৈরি করব এর ভেতরে যাতে টেক্সচারটা খুবই সুন্দর আসে। এভাবে মাখাতে মাখাতে যখন বুঝতে পারবেন যে উপরের টেক্সচারটা মসৃণ হয়ে আসছে মোটামুটি, তখন এটা থেকে আমি লেচি কেটে নিব সমানভাবে। আমি একটা ছুরি ব্যবহার করে এই লেচিগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা মিষ্টি এক সমান হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা। আর প্রত্যেকটাকে চেষ্টা করবেন একই সমান করে নিতে। আর দেখতে পাচ্ছেন এই যে ভেতরে খুব সুন্দর করে কিন্তু ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, এজন্যই এটাকে ডোলে মাখানো যাবে না। তো এবার হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর হাতে কিছুটা হালকা করে ঘি মেখে নিয়েছি, যাতে করে এই ডোটা হাতে লেগে না যায় সেজন্য। তো এটা কিন্তু আসলে এই মিষ্টিটার কোনো নির্দিষ্ট শেপ নেই, এটাকে জাস্ট একটু গোল করে হাতের সাহায্যে এভাবে করে দিয়ে তারপর মাঝখানে একটা গর্ত করে দিতে হবে। গর্তটা যাতে একদম ছিদ্রি না হয়ে যায় ঠিক সেভাবেই করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু দেখতে কোনোভাবেই মসৃণ হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মোটামুটি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে এমনভাবে গরম করতে হবে যে আঙুল ডুবিয়ে রাখা যাবে। তো ওই পর্যায়ে মিষ্টিটাকে এর মধ্যে ছেড়ে দিবেন, অর্থাৎ বেশি তেলটা গরম করে এখানে মিষ্টিটা ছাড়া যাবে না। অল্প আঁচে তেলটাকে গরম করে তারপর এখানে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
চুলার আঁচটাকে লোতে রেখে মিষ্টিটাকে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে মিষ্টির চারপাশে বাবল উঠছে। তো এভাবে সময় দিয়ে মিষ্টিটাকে ভাজতে হবে, আর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। ভাজতে ভাজতে দেখতে পাবেন যে একটা সময় মিষ্টিটা একদম ফুলে ভেসে উঠেছে তেলের ওপরে সম্পূর্ণ এভাবে। তখন বুঝতে হবে যে এটা মোটামুটি হয়ে এসেছে। তো একটা কাঠি সাহায্যে একটু নাড়া দিয়ে দেখবেন অন্য পাশে কালারটা গোল্ডেন ব্রাউন এসেছে কিনা। তো আমি দেখতে পেলাম যে এখানে গোল্ডেন ব্রাউন চলে এসেছে, তাই মিষ্টিগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি। লো আঁচে ভাজার কারণে মিষ্টির ভেতরটা কিন্তু অনেক সফট থাকবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর এই মিষ্টির টেস্টের কথা কি বলবো, ঘি দিয়ে তৈরি করলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভারের কারণে এটা খেতে অসম্ভব মজার লাগে। দুইটা পাশই যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। আর এই কাজটা খুব দ্রুততার সহিত করতে হবে, কারণ অনেক সময় যখন কালার চলে আসে তখন কিন্তু খুব দ্রুতই এটা ডার্ক হয়ে যায়। তো সেজন্য আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। আমি 2 ব্যাচে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এবার সেটাকে ঠান্ডা হতে দিয়েছি। এবার অন্য একটি পাত্রে আমি 1.5 কাপ পানি এবং 1.5 কাপ চিনি একসাথে মিক্স করে নিচ্ছি একটা শিরা তৈরি করার জন্য। আর শিরাটা কিছুটা পাতলা হবে, সেজন্য পানি এবং চিনির পরিমাণ আমি সমান দিয়েছি। এবার নেড়েচেড়ে এটাকে শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা যখন বলক চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আশেপাশে এরকম ফেনার মতো তৈরি হয়েছে। এটা অনেক সময় চিনির কারণে হয়ে থাকে। তো এই ফেনাটাকে তুলে ফেলবো একটা চামচের সাহায্যে, তাতে করে চিনির এই শিরাটা খুব সুন্দর ক্লিয়ার হবে। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, এটা কিছুটা পাতলা হবে। আর এটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় তাই এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিব। এখানে প্রায় 1 টেবিল চামচ মতন লেবুর রস আমি ব্যবহার করছি। এতে করে শিরাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ক্রিস্টালাইজ হবে না, কিংবা মিষ্টির ওপরে যে অনেক সময় সাদা সাদা চিনির একটা আস্তরণ জমে সেটা জমে যাবে না। তো এবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিক্স করে চুলা থেকে এই শিরাটাকে নামিয়ে নিব। চিনির শিরাটা এমন অবস্থায় থাকবে যে আমরা আঙুল ডুবাতে পারবো, আর মিষ্টিটাও কুসুম গরম থাকবে, অর্থাৎ দুইটাই কুসুম গরম থাকবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এই শিরার মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখানে দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে যাতে করে এখানে শিরাটা ভালোভাবে সোক করে নেয়, এজন্য আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আরেকটা হাতও কাজ করছে, যেটা কিনা আমার ছোট মেয়ের। তো এবার এই মিষ্টিগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে শিরাগুলো সবগুলো মিষ্টির উপরে উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এতে করে যতটুকু শিরা টেনে নেওয়ার ঠিক ততটুকু কিন্তু টেনে নিবে। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যেই আপনারা এই মিষ্টিটাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন শিরা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, একদম মিষ্টির ভেতরে সম্পূর্ণ শিরাটুকু ঢুকে গিয়েছে। আর যতটুকু রয়ে গিয়েছে সেটা কিন্তু আর মিষ্টি টানবে না, সেজন্য এখান থেকে আমি মিষ্টিগুলোকে প্রথমে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবেও মিষ্টিটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, আর ওপর থেকেই মনে হচ্ছে যে ভেতরে কতটা জুসি। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভেতরটা কতটা জুসি, এটা কামড় দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল, আর ঘিয়ের ফ্লেভারে মুখের মধ্যে যেন ব্রাস্ট করছিল। আর এত মজার ছিল মিষ্টিটা, কি বলবো আপনাদেরকে। আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পেস্তা দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। যে কোনো অনুষ্ঠানের টেবিলে আপনারা চাইলে কিন্তু এভাবে পেস্তা দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন। আবার চাইলে এভাবে মিষ্টির দোকানের মতো মাওয়াই গড়িয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর এই মাওয়ার রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট মাওয়া কিংবা ট্রেডিশনাল মাওয়া তৈরির 2 ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিব, চাইলে আপনারা সেটা চেক করে নিতে পারেন। তো সবগুলো মিষ্টিকে আমি এভাবে মাওয়ায় গড়িয়ে তারপর পরিবেশন করছি, এতে করে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। কার কার এই মিষ্টিটা দেখে ছোটবেলার কথা মনে পড়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা যদি বাসায় তৈরি করেন তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই মিষ্টিটা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। আমার তো এই মিষ্টিটা ভীষণ পছন্দের। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।